সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো পয়েন্ট আছে, হেডলাইন বলি, বিস্তারিত আলোচনায় পড়ে যাব। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি দ্রুত চুক্তি না করে তাহলে তাদের বিরুদ্ধে প্রজেক্ট ফ্রিডম প্লাস শুরু করা হবে। তার মানে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের হুমকি দিলেন। ইরান বলেছে আমেরিকা যদি হরমুজ প্রণালীতে ইরানের জাহাজ চলাচলে কোনো রকমের বাধাবিঘ্ন সৃষ্টি করে তাহলে আমেরিকার বিরুদ্ধে ইরান হামলা চালাবে। এপাশে ডোনাল্ড ট্রাম্প আগামী 14 এবং 15 তারিখ চীন সফর করবেন। তার আগে গতকাল চীনের কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ কি, তারা ইরানের কাছে সামরিক সরঞ্জাম রপ্তানি করে। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে আমেরিকা এবং বাহরাইন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব তুলতে যাচ্ছে সেই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। ঘটনা কিন্তু অনেক বড় এখানে বোঝা যাচ্ছে। এই সমস্ত প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, আসলে কি আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি হবে? তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আসলে কি ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে কিনা। সাথে আরেকটু বলে রাখি, ইরান অত্যন্ত পুরনো মডেলের একটা বিমান দিয়ে আমেরিকার F-16 জঙ্গি বিমানে আঘাত করেছিল। এই যুদ্ধের ভেতরে সেই গল্পও বলবো। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি অহর্নিশ অর্থাৎ রাত দিন চুক্তির স্বপ্ন দেখেন, চুক্তি 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 করতে করতে তার অবস্থা খারাপ, জপমালা হয়ে গেছে চুক্তি। যিনি এত চুক্তি চুক্তি করে এত চেঁচামেচি করছেন, এত কাঙ্ক্ষিত, এত প্রত্যাশা করছেন চুক্তির, সেই ব্যক্তি নতুন করে হুমকি দিয়েছেন যে যদি চুক্তি না হয় তাহলে কিন্তু ইরানের বিরুদ্ধে তারা প্রজেক্ট ফ্রিডম প্লাস শুরু করবে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে আগের অভিযানের নাম কি ছিল? প্রজেক্ট ফ্রিডম। এবার উনি করবেন প্রজেক্ট ফ্রিডম প্লাস, তার মানে আরো বড়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে হুমকি তিনি দিলেন, এরকম হুমকি দিয়ে আপনারা বলেন পৃথিবীর কোনো মানুষ যার ভেতরে ভদ্রতা জ্ঞান আছে, যার আত্মসম্মান আছে, সে কি চুক্তিতে আসে বা আলাপে আসে, আলাপ করতে চায়? এটা তো স্বাভাবিক। যখন আপনি আমাকে হুমকি দেবেন তখন আমি তো আলটিমেটলি রিয়াক্ট করবো যে আপনি হুমকি দিচ্ছেন কেন, হুমকি দিলে আপনার সাথে কথা হবে না, এরকম বলবো না? বা আমি যদি আপনাকে হুমকি দিই তাহলে আপনি কি বলবেন যে আপনি হুমকি দিচ্ছেন কেন ভাই, আপনি হুমকি দিলে তো আমি আপনার সাথে নেই, যান যা পারেন করেন, বলবে না? এরকম মানুষ বলবে। সেক্ষেত্রে আমেরিকা যে প্রতিদিন প্রতি মুহূর্তে এইভাবে কথায় কথায় হুমকি দেয়, তাহলে আমেরিকা বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি চায়, এই চুক্তি কি হবে? চুক্তি সম্ভব? এপাশে ইরান কি বলেছে? ইরান পরিষ্কার করে বলেছে হরমুজ প্রণালী এলাকা অর্থাৎ পারস্য উপসাগরের ভেতরে বা পারস্য উপসাগরের বাইরে ওমান উপসাগর, এই এলাকায় যদি ইরানের জাহাজ চলাচলে কোনো রকমের বাধাবিঘ্ন সৃষ্টি করা হয়, কোনো রকমের বাধা দেওয়া হয়, তাহলে আমেরিকার বিরুদ্ধে তারা হামলা চালাবে। ইরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আপনারা খেয়াল করে থাকবেন, ইরান কিন্তু সাধারণত যুদ্ধের হুমকি দেয় না, কিন্তু এবার সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে। কখন? যখন আপাতত এই মুহূর্তে হরমুজ প্রণালীতে যুদ্ধ সংঘাত নেই। ইরানের পক্ষ থেকে বক্তব্য একটাই, যে যদি আমেরিকা ইরানের জাহাজ চলাচলে বাধা দেয় তাহলে আমেরিকার যে জাহাজ বা যত সামরিক সরঞ্জাম যা কিছু আছে পারস্য উপসাগর এলাকায়, ওমান উপসাগর, ভারত মহাসাগর বা আরব সাগর, এই সমস্ত এলাকায় তাতে হামলা চালানো হবে। তার মানে ইরান আরো বেশি শক্ত অবস্থানে চলে গেল। এই শক্ত অবস্থানে চলে যাওয়ার পেছনে অবশ্য আর একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে এই যে গতকাল শুক্রবার, অর্থাৎ শুক্রবার ভোর সকালে ইরান এবং আমেরিকার মধ্যে হরমুজ প্রণালী এলাকায় যে যুদ্ধটা হয়েছে অল্প সময়ের, সেই যুদ্ধে আমেরিকার 3টা ডেস্ট্রয়ার অংশ নিয়েছিল। এর ভিতরে একটা ডেস্ট্রয়ারের অবস্থা একদম বাংলা সিনেমার ডায়লগে সানডে মানডে ক্লোজ করে দিচ্ছে। খুব খারাপ অবস্থা সেটা, একদম ভিডিওই দেখলাম। আমেরিকার যে ডেস্ট্রয়ার দিয়ে ইরানের বিরুদ্ধে অভিযান চালাবে, সেই ডেস্ট্রয়ার এখন ইরানের কাছে মামুলি ব্যাপার হয়ে গেল। অর্থাৎ হামলা চালিয়ে এই ডেস্ট্রয়ারকে ধ্বংস করে দেওয়ার কোনো ব্যাপার না। এবং আপনারা খেয়াল করুন, শুক্রবার ভোর সকালে যে সংঘাতটা হয়েছে তার থেকে দ্রুত আমেরিকার যুদ্ধ জাহাজ পিছিয়ে গেছে। কেমন হামলা হলে যুদ্ধ জাহাজ পিছিয়ে গেছে? আসলে
আমেরিকা মোটেই কুলে উঠতে পারছে না ইরানের সামনে, ইরানের সাথে। তো এই যে আমেরিকার ডেস্ট্রয়ার একটা ধ্বংস করে দিল, সেই জায়গাতে ইরানের মনোবল বেড়ে গেল। আমরা খুব সহজ কথায় যদি বলি, এরকম আমরা বলি না, গ্রামে আমরা বাংলাদেশে বলি যে কোনো লোকের সাথে ঝগড়া ফ্যাসাদ করা বা তার সাথে তর্ক বিতর্ক করা মানে কি, তাকে আপনার বিরুদ্ধে ঝগড়া করা বা তর্ক করার পরিবেশ আপনি আরো তৈরি করে দিলেন। যদি আপনি চুপ থাকতেন তাহলে কিন্তু সে চুপ থাকতো। যখন আপনি আপনার ছেলে মেয়ে তাদের সাথে যদি আপনি ঝগড়া করেন, তাহলে কিন্তু আস্তে 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 তাদেরও ঝগড়ার মুখ খুলে যাবে। আমেরিকা ইরানের উপর হামলা চালিয়ে ইরানকে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পথ করে দিয়েছে। আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করতো, যুগের পর যুগ যদি নিষেধাজ্ঞা আরোপ করে না রাখতো, তাহলে ইরান হয়তো অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ হতে পারতো না। হয়তো ইরান এতটা শক্তি অর্জন করতো না, এতটা শক্তি অর্জনের কথা হয়তো ভাবতো না। ইরানকে প্রকৃতপক্ষে আমেরিকা যুদ্ধের পথ চিনিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, আমেরিকার উপরে আঘাত করার পথ পরিষ্কার করে দিয়েছে আমেরিকা। এটা আমেরিকার দোষ, আমেরিকার ভুল পলিটিক্স। আমি সবসময় বলি, ডোনাল্ড ট্রাম্পের সামনে কোনো কূটনীতি নেই, সমস্ত সবকিছু তিনি স্বপ্নের জগৎ থেকে তিনি পান, বোঝেন, চিন্তা করেন এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। তিনি মনে করেন পৃথিবীতে আমেরিকার চেয়ে বড় কোনো শক্তি নেই, এর বিরুদ্ধে কারো কোনো কিছু করার নেই। কিন্তু ভেতরে যে অনেক পরিবর্তন হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প এবং তার কর্মকর্তারা খবরই জানেন না। এর ভেতরে অর্থাৎ এই যে ইরানকে হুমকি দিচ্ছে, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, এরপরে আবার ডোনাল্ড ট্রাম্প বলছে যে চুক্তি একটা করতে হবে। ইরান তো চুক্তি করার জন্য চেষ্টাও করে যে ঠিক আছে একটা চুক্তি করা যায় যদি মীমাংসা হয়, কিন্তু যখনই চুক্তির কাছাকাছি যায় তখনই একটা হামলা ছেড়ে দেয়। কি করে ইরান চুক্তি করবে? কূটনীতিকে হত্যা করে আমেরিকা। ইরানের কি দোষ? শুধু তাই না, দেখুন ট্রাম্প প্রশাসনের নির্বুদ্ধিতাই বলবো আমি, তাদের ডিপ্লোমেসি বলতে আসলে কিছু নেই, এটা পরিষ্কার। আর একটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্প আগামী 14 এবং 15 তারিখ, এই 2 দিন মে মাসের, অর্থাৎ আজকে হলো 9 তারিখ, আর 5 দিন 6 দিন পরে তিনি চীনে যাবেন। 14-15 এই 2 দিন তিনি চীন সফর করবেন। এই চীন সফরের 4-5 দিন আগে চীনের বিরুদ্ধে তিনি নিষেধাজ্ঞা দিচ্ছেন হংকং এবং চীন ভিত্তিক কয়েকজন ব্যক্তি এবং কয়েকটি প্রতিষ্ঠানের উপরে। তাদের উপরে নিষেধাজ্ঞা কেন দিচ্ছেন? এই সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান নাকি ইরানের কাছে ওই যে কামিকাজি শাহেদ ড্রোন আছে না, 136 শাহেদ ড্রোন, যেটা যুদ্ধের ময়দানে বাজিমাত করে বেড়াচ্ছে, এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরি করার কাঁচা মাল, র ম্যাটেরিয়াল, কাঁচা মাল মশলা সাপ্লাই দেয় এই সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে অভিযোগ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল কি বলে? নিষেধাজ্ঞা দিয়ে। অর্থাৎ আমেরিকা যেখানে না পারে কোনো শক্তি খাটিয়ে বল প্রয়োগ করে, যখন আর না পারে তখন কি করে? নিষেধাজ্ঞা দিয়ে দেয়। পৃথিবীর বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, বিভিন্ন দেশের উপর যুদ্ধ চাপিয়ে দেয়। মানে একটা অরাজক শক্তি, একটা ভয়ঙ্কর বাজে শক্তি, যাকে খুশি তাকে নিষেধাজ্ঞার আওতায় দিয়ে আসে, তার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে, যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, কাউকে কাউকে ধরে নিয়ে চলে আসে, কোনো দেশের সম্পদ দখল করে নিচ্ছে, আটকে দিচ্ছে, যা খুশি তাই করছে। মানে স্বাভাবিক মেন্টালিটি এদের নেই। আশ্চর্য রকমের একটা দেশ, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি ছাড়া এদের কখনো ভালো লাগে না। অদ্ভুত একটা দেশ, যেখানে চীন সফরে যাওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারতো ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে, যে ভাই তোমাদের লোকজন, তোমাদের কোম্পানি ইরানের কাছে এই সমস্ত অস্ত্র এবং এই সমস্ত কাঁচামাল বিক্রি করে, যাতে ইরান যুদ্ধ চালানোর মতো অস্ত্র তৈরি করে, সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারতো। চীনের প্রেসিডেন্ট কি বলতো সেটা ভিন্ন কথা। আমেরিকা যখন বিভিন্ন দেশের কাছে এরকম অস্ত্র বিক্রি করে, সাপ্লাই দেয়, তারপরে র ম্যাটেরিয়াল বিক্রি করে, সেটা কোনো দোষ না। এই যে আমেরিকা ইসরায়েলের কাছে এত অস্ত্র বিক্রি করে, এত অস্ত্র পাঠায়, সেটা কোনো সমস্যা না। ইরান কত মানুষকে হত্যা করেছে, কত মানুষকে মেরেছে, কতটা জায়গায় যুদ্ধ চালিয়েছে, আর ইসরায়েল কতটা জায়গায় যুদ্ধ চালাচ্ছে, কতটা জায়গায় যুদ্ধ চালিয়েছে। এই যে গত 1-2 বছরের ভিতরে 8টা-9টা দেশের বিরুদ্ধে সে যুদ্ধ করেছে, হামলা চালিয়েছে, আগ্রাসন চালিয়েছে। আর গাজা তো একদম তামা করে দিয়েছে। গাজা তো খুব ধনী কিছু জায়গা না, সেই গাজা আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে আনতে $75 বিলিয়ন, তার মানে $7,500 কোটি টাকা না,
$7,500 কোটি খরচ হবে আমেরিকার হিসেবেটা, তাইলে বোঝেন। তো এইরকম একটা যখন পরিস্থিতি, তখন আমেরিকা প্রত্যাশা করে যে সবাই তার সাথে ভালো ব্যবহার করবে, বন্ধু বানায় রাখবে, তাকে মাথায় রাখবে। চীনের উপরে আপনি কথায় কথায় এইভাবে নিষেধাজ্ঞা চাপিয়ে দেবেন আর চীন আপনারে ভালোবাসবে। যত বেশি নিষেধাজ্ঞা দেবে তত বেশি তো চীন ইরানের পক্ষে চলে যাবে, এটা স্বাভাবিক। এইরকম একটা অবস্থায় রাশিয়া পরিষ্কার করে নতুন একটা হুঁশিয়ারি দিয়েছে। আমেরিকা এবং বাহরাইনকে বলেছে যে আপনারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব আনতে যাচ্ছেন সেই প্রস্তাব প্রত্যাহার করুন। এই হুমকি দিয়েছেন কে? এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কে? রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ। এই আলেকজান্ডার আলিমভ তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব আনতে যাচ্ছে সেই প্রস্তাবে কি বলা হবে, যে ইরান যেন হরমুজ প্রণালী খুলে দেয়, স্বাভাবিক করে দেয়। রাশিয়া তার বিরোধিতা করছে। কেন বিরোধিতা করছে? বলছে যে আগে যুদ্ধ বন্ধের পরিবেশ তৈরি করো। হরমুজ প্রণালী তো ম্যাটার না, এগুলো আলাপ আলোচনার ভিতর দিয়ে সমাধান করা যাবে, কিন্তু আগে যুদ্ধটা বন্ধ করো। যুদ্ধটা একটা দেশের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে সে হরমুজ প্রণালী খুলে দেবে, এটা কেমন কথা? এটা তো হয় না। তার মানে রাশিয়া একদম প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিল। 2 দিন আগে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া তিনি 2 দিন আগে বলেছেন কি, এই প্রস্তাব প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছিল এবং তিনি বলেছেন যে যদি প্রস্তাব তোলা হয় ভেটো দেওয়া হবে। এবার একদম রাশিয়ার সরকারের মন্ত্রী তিনি বললেন এই প্রস্তাব তুলে নিতে হবে। এই প্রস্তাবকে রাশিয়া ভালো চোখে দেখছে না, এবং আগের প্রস্তাবে রাশিয়া চীন ভেটো দিয়েছিল, এই প্রস্তাবে ভেটো দেবে। তার মানে আন্তর্জাতিক অঙ্গনে এবং আমেরিকার সামনে একদম পরিষ্কার করে দিল চীন এবং রাশিয়া যে তারা ইরানের পক্ষে আছে, ইরানের পক্ষে থাকবে, তা যত যাই কিছু হোক না কেন। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি। ইরানের সম্ভবত একজন সংসদ সদস্য, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, অথবা পররাষ্ট্রমন্ত্রী, আমার ঠিক মনে পড়ছে না, তাদের কোন একজন ব্যক্তি বলেছেন যে এই যুদ্ধের পরে নতুন একটা বিশ্ব ব্যবস্থা দেখতে যাচ্ছে বিশ্ব। আঞ্চলিক একটা নতুন অ্যালাইনমেন্ট অর্থাৎ মিত্রতা, জোট, বদ্ধতা এরকম তৈরি হবে। আঞ্চলিক একটা জোট দেখবো আমরা। আমি আগেই বলেছি এই কথা, 2 দিন পরে বা কয়েকদিন পরে ইরানের কর্মকর্তারা বললেন। তো যাই হোক সুপ্রিয় দর্শক, এখন যে ওই যে ইরানের যে F-4 ফ্যান্টম বিমান এবং আমেরিকার F-16 যুদ্ধ বিমান, এই নিয়ে ছোট্ট একটা গল্প আছে, সেই গল্প বলেই আজকের আলোচনা শেষ করব। এপ্রিল মাসের 3 তারিখ যুদ্ধবিরতি হয়েছিল 8 তারিখে, যুদ্ধবিরতির 5 দিন আগে ইরাকের আকাশে আমেরিকার একটা F-16 জঙ্গি বিমান উড়ছিল, মানে ইরানের দিকে হামলা চালাতে আসছিল। আমি আপনাদেরকে বলি, ইরানের আকাশে যখনই আমেরিকা বা ইসরায়েলের বিমান ঢুকেছে তখনই কিন্তু হামলার মুখে বা ধাওয়ার মুখে পড়েছে। তাইলে তারা কোথা থেকে চালাতো? 2 ভাবে হামলা চালিয়েছে। বিমান থেকে যে হামলাগুলো চালিয়েছে সেই হামলাগুলো বেশিরভাগই ইরানের বাইরে থেকে, ইরাকের আকাশসীমা থেকে, বা মেবি আজারবাইজানের আকাশসীমা থেকে, বা পারস্য উপসাগরের একটা এরিয়া পর্যন্ত এসে সেখান থেকে হামলা চালিয়েছে। আর হামলা চালিয়েছে আপনার যুদ্ধ জাহাজ থেকে, ক্ষেপণাস্ত্র। তো ওই যে বিমানটা ইরাকের আকাশ থেকে ইরানের দিকে আসছিল, সেই বিমানকে ধাওয়া করেছিল কিসে জানেন? ইরানের F-4 ফ্যান্টম বিমান। সেই কবেকার পুরনো, গত শতাব্দীর, তার মানে 1960-63 সালের দিকে ওই বিমান তৈরি হয়েছিল। সেই বিমান ইরান এখন কাজে লাগাচ্ছে কার বিরুদ্ধে? F-16 জঙ্গি বিমান তো সম্ভবত 4র্থ প্রজন্মের বিমান সম্ভবত। এই F-16 জঙ্গি বিমান বা যুদ্ধ বিমান যাই বলি, এটা কিন্তু ভয়ঙ্কর এক যুদ্ধ বিমান। F-16, F-15, F-18, F-20 র্যাপটর এগুলো সব এক ক্যাটাগরি বিমান বলা যায়। F-16 খুব কার্যকর বিমান, খুব অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে। এই F-16 জঙ্গি বিমান নিয়ে এসেছিল ইরানে হামলা চালাতে। ইরানের পাইলট F-4 ফ্যান্টম নিয়ে সেই F-16 এর সাথে ডগ ফাইটে লিপ্ত হয়। এই F-4 ফ্যান্টম, এবং এক পর্যায়ে এই F-4 ফ্যান্টম F-16 কে হিট করে ক্ষেপণাস্ত্র দিয়ে। হিট করার পরে সেই বিমান ইরাকের আকাশ থেকে দ্রুত পালিয়ে কুয়েতে নামে, জরুরি ক্র্যাশ ল্যান্ডিং করে। এখন এই F-4
ফ্যান্টম যেটা, এই বিমান কি করে F-16 এর সাথে ডগ ফাইট করলো এবং তাকে হিট করলো, এই প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। এবং আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম F-5 যুদ্ধ বিমান দিয়ে কুয়েতে হামলা চালিয়েছিল, সেই জায়গায় কেউ কেউ প্রশ্ন তুলেছিল যে এটা অসম্ভব ব্যাপার, বড় জোর আপগ্রেড করে চতুর্থ জন্মে নিয়ে যাবে, তার চেয়ে বেশি নিয়ে যাবে না। কিন্তু এটা আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা বিমানের সামনে টিকবে না এটা। আর আজকে তো F-4 ফ্যান্টম আরো আগের, আরো পুরনো, তাহলে কিভাবে সম্ভব? আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ইরান কতটুকু আধুনিকায়ন করেছে আমি আপনি তো কেউ জানি না। এই কথা তো আমেরিকা ইসরায়েলও বুঝতে পারেনি, যার কারণে তো হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে বিপদে পড়েছে। এখন সরতেও পারছে না, যুদ্ধও করতে পারছে না। বিমানের কাঠামো ঠিক আছে, ওর ভিতরে ইরান তার মতো করে সব পাল্টে ফেলেছে, খোল নলছে পাল্টে ফেলেছে। কি করবে? আধুনিক সিস্টেম তারা ডেভেলপ করে ফেলেছে। আমেরিকার অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রযুক্তি যদি ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলতে পারে, এবং সেই সমস্ত প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং কিভাবে করছে, আস্ত নামিয়ে নিয়েছে, ধরে নিয়েছে। তারপরে ধরে নেওয়ার জন্য তার হ্যাক করতেছে সেই প্রযুক্তিকে। ধরুন একটা ড্রোন, সেই ড্রোনকে হ্যাক করে তার কন্ট্রোল ইরান নিয়ে তারপরে করেছে। তার মানে কি, ইরান তো সেই ড্রোন রিভার্স করার আগেই প্রযুক্তিতে গিয়ে, তা নাহলে আমেরিকার প্রযুক্তি কি করে সে হ্যাক করে নামিয়ে নিল আস্ত নিরাপদে। তো ওখানে তো অ্যাডভান্স হয়ে আছে। তারপরে এত এত গুরুত্বপূর্ণ প্রযুক্তি যদি সে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারে, তাহলে হোয়াই নট F-4 ফ্যান্টম, F-5 বা আদার বিমান? এ তো সবই বিজ্ঞানের অবদান, বিজ্ঞানের কাজ। তো ইরান তো বিজ্ঞানে পিছিয়ে না। তাহলে ফলে আমি সবসময় বলে আসতাম বা বলে আসছি যে ইরান অবশ্যই তার খেলা দেখাবে, বিমানের খেলা সময় মতোই। হালকা পাতলা দেখিয়েছে। আমেরিকা যদি আবার যুদ্ধ শুরু করে তাহলে আবার দেখবে। এবং আমি আপনাদেরকে শেষ কথা বলে আজকের আলোচনায়, ইসরায়েল যখন প্রচন্ডভাবে মার খেয়ে একেবারে দুর্বল হয়ে যাবে, তখন ইরান বিমান দিয়ে আরো তছনছ করে দেবে, এবং সেটা হবে ফিনিশিং গেম। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করছেন? এই যে ডোনাল্ড ট্রাম্প এত এত চুক্তির কথা বলছে আর 2 দিন অন্তর অন্তর হুমকি দিচ্ছে, আমেরিকা কি আদৌ চুক্তির দিকে যাবে? এবং আদৌ কি আসলে এই যুদ্ধ এত সহজে বন্ধ হবে? আমি তো মনে করি না। আপনাদের কি মনে হয়? মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবার বলি, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আপনাদের পক্ষ থেকে বিশেষভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।